সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম গ্রেপ্তার, হত্যা মামলায় কারাগারে সাবেক মন্ত্রী নূর মাহবুব, মুজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ডিবি কার্যালয়ে। অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল মানবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। সংবিধানে মৌলিক পরিবর্তনের দায়িত্ব নির্বাচিত সংসদের। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন, বিশ্বনবীর আদর্শে জীবন গড়ার আহ্বান। টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, চরম বিপাকে পানিবন্দী লাখো মানুষ। মঙ্গলবার থেকে পরিস্থিতি উন্নতির পূর্বাভাস। কুড়িগ্রামের উলিপুরে 1.5 কিলোমিটার এলাকায় তীব্র নদী ভাঙন, নিঃস্ব শতাধিক পরিবার। পাউবোর উদাসীনতাকেই দুষছেন ভুক্তভোগীরা। এবং টেস্ট ও টি-20 সিরিজ খেলতে ভারতের মাঠে অনুশীলনে শান্তরা, বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে ভারতকে সমীহ করার পরামর্শ। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। সাবেক এই মন্ত্রীকে রাজধানী যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায়, ওই হাসপাতালে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে তোলা হতে পারে আদালতে। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো এমপি হওয়ার পর দায়িত্বে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের। মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাদের জামিন না মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এসআই শাহাদাতের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মাজহারুল ইসলামের রিপোর্ট। সোমবার বিকেলে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে আদালতে হাজির করে পুলিশ। রোববার রাতে বেইলি রোড এলাকা থেকে নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুবকে আটক করে মিরপুর মডেল থানার সিয়াম সর্দার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের। ডিবি অফিস থেকে তাদের সিএমএম আদালতে তোলা হলে জামিন আবেদন করে আসামি পক্ষ, এর বিরোধিতা করে বাদী পক্ষ। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বাদী পক্ষের অভিযোগ, দেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের, আর মাহবুব আলী বিমানের নানা দুর্নীতির সঙ্গে জড়িত। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে চালানো হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সহযোগী ছিলেন তারা। আজকে এই আসাদুজ্জামান নূরকে একটি হত্যা মামলায়, এটা হলো মিরপুর থানা হত্যা মামলায় ভিকটিম সিয়াম সর্দার পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে আজহার নামী আসামি। এই আসাদুজ্জামান নূরের সহযোগিতা এবং সংশ্লিষ্টতা পাওয়ার কারণে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। প্রতিমন্ত্রী মাহবুব আলী তাকে এই হত্যা মামলার সঙ্গে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপিত করে এবং তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা এবং তার যোগসাজশ পায়। আর আসামি পক্ষের দাবি, জুলাই হত্যাকাণ্ডে জড়িত নন তারা, রাজনৈতিক কারণে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। আসাদুজ্জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞ আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, এমপি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। 71 টিভির আলোচিত সমালোচিত সিইও মুজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সহ গ্রেপ্তার 4 জনকে আনা হয়েছে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে।
সোমবার রাতে তাদের ডিবি কার্যালয়ে আনা হয়। এর আগে সোমবার ভোরে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ময়মনসিংহের ধোবাউড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। সহকর্মী ইলিয়াস আমাদের রিপোর্টে জানাচ্ছেন আপন অপু। 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন 71 টিভির সিইও মোজাম্মেল বাবু। আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি তিনি। ধরা পড়ার ভয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সোমবার ভোরে ময়মনসিংহের ধোবাউড়ায় আসেন মোজাম্মেল বাবু। সহযোগীদের নিয়ে প্রাইভেট কার যোগে সীমান্তের দিকে যাওয়ার পথে দালাল চক্রের প্রতিপক্ষের সঙ্গে বাঁধে বিপত্তি। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে তাদের আটকে দেয়। ধস্তাধস্তি ও মারধরের ঘটনাও ঘটে। গণহত্যার সহযোগী হিসেবে তাদের বিচার দাবি করে এলাকাবাসী। আমরা নিউজ পাইছি যে মোজাম্মেল বাবু এবং হাবিবুর রহমান ড্রাইভার সহ তারা কিছু অসাধু উপায়ের মাধ্যমে লোকজনের মাধ্যমে বর্ডার ক্রস করে তারা ইন্ডিয়া যাবে। আমাদের ছাত্র জনতারা ওইখানে আপনার সীমান্তে তাদেরকে আটক করে। আমরা চাই তাদের শাস্তির আওতায় এনে তারা আসলে কোন চক্রে কিভাবে কাজ করছে, যারা স্বৈরাচারের দুচরদের গণহত্যায় যারা প্রকাশ্যে সমর্থন ছিল তাদের পালাতে সাহায্য করছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। খবর পেয়ে মোজাম্মেল বাবু ও তার সঙ্গীদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাদের হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। স্থানীয় জনতা ওনাদেরকে আটক করছে, ওনাদের ডিটেলসটা আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা বা কোনো মামলা হবে কিনা এটা ঊর্ধ্বতন অফিস ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলে আলোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আটক হওয়ার সময় মোজাম্মেল বাবুর সঙ্গী ছিলেন গাড়ি চালক সেলিম, 71 টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব এবং ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। এর আগে গেল 6ই আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্ধুরাষ্ট্র ভারতের জন্য জয় বাংলা, জয় হিন্দি কেন বলা যাবে না এমন প্রশ্ন করা সাংবাদিক 71 টিভির সিইও মোজাম্মেল বাবু বিভিন্ন সময় দিতেন চাটুকারি বক্তব্য। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে ছিলেন এবং উস্কানিমূলক বক্তব্য দিতেন তিনি। প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। নিজের ও স্ত্রীর নামে করেছেন হাজার কোটি টাকার সম্পদ। ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনা সহ নিজেও মেতে উঠতেন হাসি ঠাট্টায়। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। আমাদের বন্ধুদের জন্য সঙ্গে জয় বাংলা জয় হিন্দ বলতে পারবো না, আমি জানি না। এভাবেই বিভিন্ন সময়ে চাটুকারি বক্তব্য দিয়ে সমালোচিত ছিলেন 71 টিভির সিইও মোজাম্মেল বাবু। নেত্রী, আপনি আমাদেরকে দাওয়াত না দিলেও আমরা অনেকেই আপনার পেছনে সেই সময়টায় ভারতে ছিলাম। সাবেক প্রধানমন্ত্রীর প্রতিটি প্রেস কনফারেন্সেও তেলবাজির শীর্ষে দেখা যায় এ মোজাম্মেল বাবুকে। দিতেন উস্কানিমূলক বক্তব্য। একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। এতক্ষণ যার কথা শুনলেন তিনি 71 টিভির সিইও মোজাম্মেল বাবু। সাংবাদিক না হয়েও হয়েছিলেন এডিটর গিল্ডসের সভাপতি। ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্যে আলোচনায় এসেছেন একের পর এক। মোজাম্মেল বাবু প্রভাব খাটিয়ে বাগিয়ে নিতেন হাজার কোটি টাকার টেন্ডার। এতেও চুপ থাকেননি তিনি। সাংবাদিকতার প্রভাবকে কাজে লাগিয়ে স্ত্রী অপরাজিতা হককে সংরক্ষিত নারী আসনের এমপি বানিয়েছেন পরপর 2 মেয়াদে। নিজের ও স্ত্রীর নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। রাজুকে প্রভাব খাটিয়ে স্ত্রীর নামে পূর্বাচলে 10 কাঠার প্লট ও নিজের নামে উত্তরায় 60 কাঠার প্লট বাগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ম্যানেজ করে অবৈধভাবে নিজের ভগ্নিপতিকে নিয়োগ দেন ডিপিডিসির এমডি হিসেবে। এখানেও শেষ নয় মোজাম্মেল বাবুর অপকর্মের ফিরিস্তি। বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা, ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালক থেকে শুরু করে লাভজনক সব পদে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। যে ডক্টর ইউনূসের বিষয়টি আমরা সাংবাদিক সমাজে যথেষ্ট এক্সপোজ করে তুলতে পারছি না। তার যে অপরাধের মাত্রা অনেক বিস্তৃত। আওয়ামী লীগের ক্ষমতাকালে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কথা বলতে দেখা যায় এ সাংবাদিককে। উনি যে জাতিকে লিখেছিলেন, আপনারা কে কে আমাকে সমর্থন করেন এবং আমার কাছ থেকে কি চান আমাকে ইমেল এবং SMS এর মাধ্যমে জানান। তারা তো উন্নত রাজনীতিবিদ, জনসম্পৃক্ত তো নাই, ইমেল এর মাঝে আসতে হয়। উনি 3টি SMS আর 2টি ইমেল পেয়েছিলেন তার সমর্থনে। মাত্র 3টি? হ্যাঁ, জি। সেদিন থেকে উনি সিদ্ধান্ত নেন যে আমি সত্যি এটা জানতাম না। একই সংবাদ সম্মেলনে পানি নিয়ে যে কোনো চিন্তায় ভারতের মাধ্যমে সমাধানের কথা জানান তিনি।
মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। সংবিধানে মৌলিক কি কি পরিবর্তন দরকার তা জনগণের নির্বাচিত সংসদে নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি। সোমবার ডিআরইউতে আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে উচ্চ কক্ষের গঠন শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য জনগণ মানবে না বলেও জানান মির্জা ফখরুল। কায়েস রাহাতের রিপোর্ট। স্বৈরশাসকের পতনের পর থেকেই বাংলাদেশে বইছে সংস্কারের হাওয়া। কথা উঠছে সংসদীয় শাসন ব্যবস্থা এবং সংবিধান সংস্কার নিয়েও। যেখানে পূর্বে বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদীয় সরকার ব্যবস্থা ছিল, সেখানে প্রায় 200 জন প্রতিনিধি বাড়িয়ে প্রাদেশিক সরকার ব্যবস্থা এবং একই সাথে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার দাবি তুলেছে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি। এ বিষয়ে সোমবার সকালে ডিআরইউয়ে আয়োজিত হয় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চ কক্ষের গঠন শীর্ষক আলোচনা সভা। মৌলিক পরিবর্তন যা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়, তা পরিবর্তনের জায়গা সংসদ বলে মত দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার জন্য নিরপেক্ষ নির্বাচন হতে হবে বলে জানান তিনি। বলেন, কি কি মৌলিক পরিবর্তন দরকার তা জনগণের সরকারই নির্ধারণ করবে। মৌলিক যে পরিবর্তনগুলো পার্লামেন্ট যেটাই করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়। সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে জেএসডি সভাপতি আ.স.ম. আব্দুর রব বলেন, পৃথিবীর কোনো দেশেই বিপ্লবের পর দলীয় সরকার ক্ষমতায় আসেনি। যারা শহীদ হয়েছেন তারা শুধু নির্বাচনের জন্য শহীদ হননি বলে উষ্মা প্রকাশ করেন তিনি। বলেন, নির্বাচনের আগে দরকার পুরো নির্বাচন ও শাসন ব্যবস্থার সংস্কার। অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের ঊর্ধ্বে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। যদিও এর ভিন্ন মতামত দিয়েছেন এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের আয়তন ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে বলবো, অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে। যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু, এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি 14 দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য। প্রস্তাবের পক্ষে বিপক্ষে যৌক্তিক আলোচনায় দেশের জন্য একটি ভালো সিদ্ধান্ত বেরিয়ে আসবে, এমনটি আশা রাজনীতিবিদদের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা জাতির কপালে কালিমা দিতে চেয়েছিল, কিন্তু সেই কালিমা নিজের কপালেই লেগেছে। তাই বাধ্য হয়ে নিজের পছন্দের দেশ ভারতে চলে গেছেন, এমন মন্তব্য করেন জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সবাই জেলা আমির আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ ও ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। এখন তরুণ কমল ছাত্রছাত্রীরা কি বলে? শেখ হাসিনাকে ধন্যবাদ। তিনি যেটাকে কালিমা হিসেবে জাতির কপালে লিপে দিতে চেয়েছিলেন, জাতি এখন তার দিকে সেইটাকে ফিরিয়ে দিয়েছে। এমন রাজনীতি করলেন আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। 850 বছর আগে লক্ষণ সেন গিয়েছিল আর আপনি গেলেন তারপরে। দুর্নীতিমুক্ত দল হিসেবে মানুষের কাছে জামাতে ইসলামীর গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা সম্পূর্ণ বায়বীয়। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। বিপদে মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নায়েবে আমির। বলেন, জামাতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের উচ্চ শ্রেণীর মানুষেরা যারা আমাদেরকে আগে ঘৃণা করত তারাই বলেছে কোনো সমস্যা নাই, আপনাদের প্রতিটি মানুষের কাছে যেতে হবে। ধর্মপ্রাণ লাখো মুসলমানের অংশগ্রহণে চট্টগ্রামে উদযাপিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী।
ঐতিহ্যবাহী যশনে জুলুসের শোভাযাত্রায় সঙ্গী হন লাখো মুসল্লি। আয়োজকরা জানান বিশ্বনবীর আদর্শ ছড়িয়ে দিতেই এত বড় আয়োজন। সহকর্মী AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন আপু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিন, তাই আনন্দ উদযাপনে চট্টগ্রাম নগর জুড়ে লাখো মানুষের এই ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের সবচেয়ে বড় আয়োজন এই যশনে জুলুস। এতে নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আগত আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ। অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। নানা প্রান্ত থেকে ছুটে আসা ছোট বড় সবাই অংশ নেয় শোভাযাত্রায়। রসুলকে চিনার একটা সৌভাগ্য হয়েছে যে রসুল এই দিনে এসেছেন, রসুলের জন্মদিন পালন করতে হয়। এই দিনটিকে উপলক্ষ করে চট্টগ্রামের মধ্যে আজকে প্রত্যেকটা অলিতে গলিতে একটি শ্বাস রব বয়ে যাচ্ছে। প্রবাস থেকে অনেক আশেকে রসুল এসেছেন, গোসিয়া কমিটির ভাইরা এসেছেন, সবাই এসে অংশগ্রহণ করতেছে। আর শোভাযাত্রা উপভোগ করতে রাস্তার পাশে, বাড়ির ছাদে ভিড় জমায় মানুষ। হাত নেড়ে জানান শুভেচ্ছা। প্রিয় নবীর প্রতি ভালোবাসা জানাতে প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকেন তারা। এই জুলুস থেকে আমরা জানাতে চাই এই বাংলাদেশের মধ্যে যেন সাম্প্রদায়িক কোনো কিছুই না থাকে, অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশ একটি গঠন করতে চাই। খুশির দিন, আনন্দের দিন, সেটা দুই ঈদের থেকেও অনেক বড়, যাকে ঈদে আজম বলে। শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে পৃথিবীতে আসেন বিশ্বনবী। আয়োজকরা জানান ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সব মানুষের প্রতি মহানুভবতার অনন্য উদাহরণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ বিশ্বজুড়ে ছড়িয়ে দিতেই এই আয়োজন। आज का जो अजीम दिन है ये यौम विलादत पाक हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के विलादत का दिन है और उस निस्बत से आज हम एक अजीम शान जुलूस जो है चाटगांव के अंदर इसका एहतमाम हुआ है। নগরীর মুরাদপুর 16 শহর জিসি ঘুরে জামিয়া আহমদিয়া মাদ্রাসার মাঠে গিয়ে শেষ হয় চট্টগ্রামের 50 বছরের ঐতিহ্য যশনে জুলুস। দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলেমরা বক্তব্য শেষে জোহরের নামাজ আদায়ের পর শেষ হয় জুলুসের আনুষ্ঠানিকতা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র হয়ে উঠেছে ধরলা নদীর ভাঙন। এতে 2 সপ্তাহে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে শতাধিক পরিবার। এ অবস্থা চলতে থাকলেও শুধু ব্যবস্থা নেয়ার কথা বলে দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন আপু। নদী ভাঙনের কবলে পড়ে কেউ সরাচ্ছেন ঘরবাড়ি, আবার কেউ বা গাছপালা। নদী গর্ভে বিলীন হচ্ছে একের পর এক ফসলি জমি। এমন অবস্থায় নিদারুণ কষ্টে ভুক্তভোগীরা। এমন চিত্র কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া থেকে মোল্লারহাট পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এলাকার। ধরলার বাম তীরে গেল 1 মাস ধরে ভাঙন অব্যাহত থাকায় বসতভিটা, গাছপালা ও ফসলি জমি হারিয়েছে অসংখ্য পরিবার। আমার পিছনে যে জায়গাটা, এই জায়গাটা আমার বসত বাড়ি। আমার চোখের সামনে আমার বাড়িটি ভেঙে গেল এবং আমার আত্মীয় স্বজনের অনেক কবর হয়েছে, এখানে সব কিছু ভেঙে গেল। এমন ভাঙন ভাঙছে। আমার পাশে একটা পাকা করা মসজিদ ছিল, আমরা খুব কষ্ট করি মসজিদটা তুলছি এবং আমার বাপ চাচারা অনেক দুঃখ কষ্ট করে মসজিদটা তুলছে। আমরা এই মসজিদটা রক্ষা করতে পারি নাই। আমাদের বাড়ি ঘর মসজিদ সামনে ছিল, সব ভাঙি গেছে। আমরা নদী এলাকার লোক, আমরা খুব দুঃখে কষ্টে আমরা বসবাস করতেছি। ভাঙন রোধে কোনো প্রতিকার না দেখে দুশ্চিন্তায় দিন কাটছে হুমকিতে থাকা পরিবারগুলোর। এই পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। বাড়ি ঘর ভাঙি চুরি যাবা নাকি, আগের বাড়ি গেলে পাশের বাড়িতে ধরে মানে অবস্থা আছে দিয়ে ভেঙেছে তাই যায়, গরিব মানুষের তো যাওয়ার বুদ্ধি নাই। নদী খননের জন্য যে ব্যবস্থা নিয়েছিল এই ব্যবস্থায় কোনো কাজ হয় নাই। এখন আমাদের পাশে যে নিরীহ মানুষগুলো এদেরও বাড়ি ঘর ভাঙতেছে, কিন্তু সরকার ব্যবস্থা না নিলে এর কোনো আমাদের কোনো প্রতিবাদ করার কোনো উপায় নাই। সরকারি প্রতিষ্ঠান ও জনবসতিপূর্ণ এলাকা রক্ষায় কাজ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলায় আমরা এই বর্ষায় প্রচুর ইমার্জেন্সি কাজ আমরা বাস্তবায়ন করেছি ইতিমধ্যে, এখনো আমাদের চলমান আছে। আমরা যেসব এলাকায় জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে, স্কুল, কলেজ বা সরকারি প্রতিষ্ঠান, সেগুলোকে প্রায়োরিটি দিয়ে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের যেখানে ঘনবসতি আছে
সেসব এলাকাও আমাদের প্রায়োরিটির মধ্যে আছে। এছাড়াও গেল ৩ মাসে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদের ভাঙনে বসতভিটা হারিয়েছে প্রায় ৭ শতাধিক পরিবার। সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে ভাঙনাতঙ্কে দিন পার করা মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার সংবাদ। দুই টেস্ট এবং 3 টি-20 ম্যাচের সিরিজ খেলতে রোববার ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। সোমবার প্রথমবারের মতো চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে লাল বলে অনুশীলন করে নাজমুল হোসেন শান্তর দল। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেট খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি। বিস্তারিত রাফিউল ইসলামের রাতুলের প্রতিবেদনে। সদ্যই পাকিস্তানকে 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। সেই রেস্ট কাটাতে না কাটাতেই এবার ভারত সফরে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে 2 টেস্ট ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এখন চেন্নাইয়ে বাংলাদেশ দল। টেস্ট সিরিজকে সামনে রেখে দেশে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। রোববার ভারতে পৌঁছেই কন্ডিশনে মানিয়ে নিতে সোমবার ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। ব্যাটিং বোলিং উভয় বিভাগেই ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। বেশ মনোযোগ দিয়েই নেটে ব্যাটিং করেছেন সাদমান ইসলাম, জাকির হাসানরা। আর নিবিষ্ট হয়ে বোলিংয়ে হাত ঘুরিয়েছেন তাসকিন, খালেদ আহমেদ ও নাহিদ রানারা। তবে এখনও দলের সঙ্গে যোগ দেননি সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি। সেখান থেকে খুব শীঘ্রই দলে যুক্ত হবেন এই টাইগার অলরাউন্ডার। এদিকে ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেড কোচ চন্দিকা হাতুরুসিংহে। সঙ্গে যুক্ত হয়েছেন অন্যান্য বিদেশি কোচিং স্টাফরাও। নেটে অনুশীলনে ব্যাটারদের বল ছুড়ে সাহায্য করেছেন তারাও। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। সম্প্রতি পাকিস্তানকে বাংলা ওয়াশের পর আত্মবিশ্বাস নিয়ে এবার ভারত বধের মিশন টাইগারদের সামনে। রাফিউল ইসলাম, রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এদিকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বাংলাদেশকে শক্তভাবে নেওয়ার সতর্কবার্তা দিলেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। বাংলাদেশ টেস্ট দল নিয়ে প্রত্যাশার কথাও জানালেন ভারতের ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে। চেন্নাইতে অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন বিরাট রোহিতরা। রাফিউল ইসলাম, রাতুলের আরও একটি রিপোর্ট। বাংলাদেশ সিরিজ সামনে রেখে জোর কদমে প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরুর আগে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন ও রোহিত শর্মারা চিদম্বরের নেটেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। তাদের মধ্যে যেন একটু বেশি সময় দিচ্ছেন কোহলি ও দলপতি রোহিত শর্মা। এই প্র্যাকটিস সেশনে তাদের কিছু সারপ্রাইজিং শট অবাক করেছে টিম ম্যানেজমেন্টকে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক বাংলা ওয়াশের পর ভারত বধের যে ছক কষেছে টাইগাররা, তা হয়তো অনেকটাই আঁচ করতে পেরেছে ভারত ক্রিকেট। তাই তো বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে নিতে রোহিত শর্মাকে সতর্ক করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে তারা সহজ প্রতিপক্ষ নয়। ভারতের চোখে চোখ রেখে লড়বে তারা। অতএব অবশ্যই টিম ইন্ডিয়াকে সাবধানী হতে হবে। বাংলাদেশের এই টেস্ট দলকে নিয়ে প্রত্যাশা রাখছেন ভারতের ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে। টাইগারদের পেস অ্যাটাক নিয়েও আশার বাণী শোনা গেল এই ধারাভাষ্যকারের কণ্ঠে। বাংলাদেশের এই টেস্ট দলটাকে আমার কাছে সেরা মনে হচ্ছে। ভারত এগিয়ে থেকে শুরু করবে, তবে আমি বাংলাদেশের কাছে লড়াই প্রত্যাশা করছি। তাদের পেস অ্যাটাকটাও অসাধারণ। গাভাস্কারের মতে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া বাংলাদেশ দল কাউকে আর ভয় পায় না। তাই ভারতীয় দলকে জয় নিশ্চিত করতে বাংলাদেশকে কোনোভাবেই অবহেলা না করার পরামর্শও দিয়েছেন তিনি। বাংলাদেশ দলে কিছু দারুণ ক্রিকেটার আছে, কিছু নতুন প্রতিভাবান খেলোয়াড় আছে যারা আর প্রতিপক্ষকে দেখে ভরকে যায় না, যা আন্তর্জাতিক ক্রিকেটে তাদের শুরুর দিনগুলোতে দেখা যেত। অন্যদিকে ভারত সফর নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফল নিয়ে ভাবার চেয়ে ভারত সফরে ক্রিকেটারদের কাছে ভালো খেলার দেখার প্রত্যাশা তার। রাফিউল ইসলাম, রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।